কর্মসংস্থানমুখী স্বাস্থ্য দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক আংশিক সময়ের এবং আউটসোর্স ভিত্তিক 11,551 জনকে নেওয়া হবে। শহর এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পের যে প্রকল্প, সেই প্রকল্পে তাদেরকে গ্রহণ করা হবে। খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর 342 জনকে নেওয়া হবে। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, বাংলা ডিএনএতে আপনাদের স্বাগত। এতক্ষণ আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। মূলত যেটা উনি ঘোষণা করলেন যে রাজ্যের খাদ্য ও স্বাস্থ্য দপ্তরে একাধিক কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে পশ্চিমবাংলার যুব সমাজের ক্ষেত্রে বেকার সমস্যা, কর্মসংস্থান নেই বললেই চলে। তো এই ধরনের একটা বক্তব্য বা এই ধরনের একটা প্রতিশ্রুতি সত্যি পশ্চিমবাংলার যুব সমাজের কাছে তথা পশ্চিমবাংলার যুবক ও যুবতী যারা বেকার রয়েছে তাদের কাছে এটা একটা বিরাট পাওয়া, বিরাট অক্সিজেন। অপরদিকে বলতে পারো যে পশ্চিমবাংলার যুব সমাজের কাছে একটা দিশা, একটা আশার আলো দেখালেন বর্তমান তৃণমূল সরকার। কারণ যেভাবে একের পর এক কাজ নেই, জব নেই, যেক্ষেত্রে ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ডবল চাকরি দেওয়া হবে, প্রত্যেক বাড়িতে ডবল চাকরি দেওয়া হবে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর বলেছে যে সরকারি চাকরি করব, এই রকম আশা রেখো না, যা পাচ্ছ তাই করো। অর্থাৎ মোটামুটি তুমি তোমার মতো করে কোনোভাবে পেটটা চালিয়ে নিও। অর্থাৎ তুমি তোমার অন্ন বস্ত্র কিভাবে বাসস্থানের ব্যবস্থা করবে তুমি করে নিও। এই ব্যাপারে রাজ্য সরকার এক কথায় বলতে পারো হাত তুলে দিয়েছে। মানে রাজ্য সরকার এই ব্যাপারে নিরুপায়, কারণ তাদের রাজ্য সরকারের ভান্ডারে ঋণের বোঝা অনেক জমে রয়েছে। তো এইরকম পরিস্থিতি যখন চলছে, যেখানে রাজ্যের যুব সমাজ এক কথা বলতে পারো দিশেহারা, সেই মুহূর্তে এইরকম পার্থ চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য যেটা সত্যি যুব সমাজের কাছে একটা আশার আলো জ্বালাতে পারে। কিন্তু সত্যি কি এটা যুব সমাজকে আশার আলো জ্বালানোর জন্য বক্তব্য ছিল, না একটা ঢপ? অর্থাৎ আবারও বাংলার যুব সমাজকে একটা ঢপের বাক্স বা ঢপ ভর্তি একটা গ্যাস চেম্বার ছুঁড়ে দেওয়া হয়। বলতে পারো যে মানুষকে একটা বোকা বানানোর যে কৌশল, সেটা যেন আজকাল টিএমসি সরকারকে দেখেই শিখতে হবে। বলা হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য খাদ্য দপ্তরে একাধিক কর্মী নিয়োগ হবে, যেক্ষেত্রে রাজ্যের যে মন্ত্রিসভার সেখানে বৈঠক হয়েছে এবং সেটা প্রেস কনফারেন্স করে এই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এবং এটা হবে চুক্তিভিত্তিক আংশিক সময়ের ও আউটসোর্স ভিত্তিক প্রায় 11,551 জন কর্মী নিয়োগ করা হবে এবং খাদ্য দপ্তরে 342 জন কর্মী নিয়োগ করা হবে। তো মূলত এই যে 11,551 জন কর্মী নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরে, তারা মূলত গ্রাম ও শহরের স্বাস্থ্য ব্যবস্থাটা দেখাশোনা করবে। অপরদিকে যেটা 342 জনকে নিয়োগ করা হবে খাদ্য দপ্তরে, তারা মূলত ডাটা এন্ট্রির কাজটা দেখাশোনা করবে। অর্থাৎ কম্পিউটার জানা ছেলে মেয়ে দরকার, যারা ওই বিভিন্ন রেশন, দুয়ারে রেশন বা বিভিন্ন রেশন প্রকল্প থাকে, তার যে একটা হিসেব নিকেশ ডাটা এন্ট্রি মানে কম্পিউটারের মাধ্যমে এক্সেল বা অফিস যাই হোক তার মধ্যে একটা রাখতে হয়, সেই কাজগুলো তারা করবে। এই ব্যাপারটা, এই যে জবটা কিভাবে রাজ্য সরকার দিচ্ছে তার যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, সেক্ষেত্রে 15th ফাইন্যান্স হেলথ কমিশন এর অধীন, যেটাকে বলা হয় 15th ফাইন্যান্স হেলথ গ্র্যান্টস, এর অধীনে এটা একটা প্রজেক্ট ওয়াইজ ছেলেমেয়েরা কাজ করে এবং এটা কেন্দ্র সরকারের একটা বলতে পারো। তো কেন্দ্র এই প্রজেক্ট ওয়াইজ যে কাজটা ছেলেমেয়েরা করে সেখানে রাজ্য সরকার নিয়োগ করে এবং তার এই যে রাজ্য সরকারি যারা এই কর্মচারীরা এই 15th ফাইন্যান্স হেলথ গ্র্যান্টসের আন্ডারে যারা কাজ করে, তাদের অর্ধেকটা বেতন কেন্দ্র সরকার দেয়। অর্থাৎ রাজ্য সরকার শুধুমাত্র কর্মী নিয়োগ করে ছেলে মেয়েদের এবং তার প্রজেক্ট ওয়াইজ কাজ করে এবং এর বেতনে অর্ধেকটা বেতন কিন্তু কেন্দ্র সরকার দেয়। এখন প্রশ্ন যে ক্ষেত্রে কেন্দ্র সরকার বেতন দেবে, তাহলে তো এটা রাজ্য সরকারের জন্য অনেকটা সুবিধা হয়ে গেল, কিন্তু সেটা তো বললো না রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু তাও এই সত্যি কি এই এতটা কর্মী নিয়োগ করা হবে? কারণ বর্তমানে আবার পার্থ চট্টোপাধ্যায় তো এই বক্তব্যে এও বলেছে যে বর্তমানে আইএস আইপিএস অফিসার পাওয়া যাচ্ছে না, তাই তারা যেটা ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস পরীক্ষাটা নেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা ঠিক করেছে যে ডব্লিউবিপিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস,
এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ, এই যে ডিপার্টমেন্টগুলোতে তারা ঠিক করেছে যে সংখ্যা বাড়ানোর জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়, তাতে তার জন্য তারা একটা কমিটি অফ সেক্রেটারিজ একটা গঠন করেছে, সেই কমিটিতে সিএস, এফএস, এইচএস তারাও থাকবে। তার সাথে সাথে একজন প্রতিনিধি ডব্লিউবিসিএস একজন অফিসারকে রাখা হবে, আর একজন প্রতিনিধি হিসেবে ডব্লিউবিসিএস বলবো না, ডব্লিউবিপিএস মানে একজন ডিজি র্যাঙ্কের রিপ্রেজেন্টেটিভকে রাখা হবে। কিন্তু সত্যি যে ক্ষেত্রে এই কমিটিটা বানানো হলো, ডব্লিউবিসিএস অফিসার নিয়ে নেওয়া হলো, কিন্তু তাহলে এতদিন করলো না কেন? অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারীদের মানে রাজ্যে ম্যাক্সিমাম কি হয়, যেমন ল অ্যান্ড অর্ডারটা রাজ্যের দায়িত্ব থাকে, যে দেশের আইন কানুন বা রাজ্যের আইন কানুনটা দেখা রাজ্যের দায়িত্ব, ঠিক একইভাবে রাজ্যের ছেলে মেয়েদের বেকারত্ব সমস্যা, ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের যা যা তাদের রাজ্যের ছেলে মেয়েদের দেখার জন্য ভবিষ্যতের জন্য কি করা উচিত রাজ্যের মানুষের জন্য, সেটা রাজ্যের মধ্যেই পড়ে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি বলুন বা উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তারা তাদের রাজ্যের ছেলে মেয়েদের কথা ভেবে তারা সেই অনুযায়ী প্রজেক্ট অনুযায়ী কাজ করে। কিন্তু আমাদের মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবাংলার বেকার যুবক ও যুবতীদের জন্য কিছুই করেননি। তাদেরকে এক কথা বলতে পারো হাল ছেড়ে দিয়েছে, তোমরা তোমাদের ব্যবস্থা করে নাও। না এখানে কর্মসংস্থান এনেছে, না এখানে প্রচুর পরিমাণে কোম্পানি কারখানা কিছুই আসেনি। তাই এক কথায় বেকার যুব সমাজ এখন অন্ধকার রে হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় অপরদিকে যদি আমি কর্মচারী নিতে না থাকি, তো এক সময় কি হবে, মানে সরকারি অফিসে কর্মচারীহীন হয়ে পড়বে। এমনিতে তো স্কুল কলেজে শিক্ষক নেই, অফিসগুলোতেও এখন অর্ধেক বলতে গেলে কর্মচারী চলছে। তো এইরকম পরিস্থিতিতে যেক্ষেত্রে এসএসসি, এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা প্রায় আজ দীর্ঘদিন ধরে অনশন শুধু করছে তাই নয়, তারা অনেক আন্দোলনও করছে, এবং বলতে পারো এক কথায় তারা দীর্ঘদিন ধরে যে ক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের চাকরির কথা না ভেবে, তাদের সম্পর্কে কিছু না বলে শুধুমাত্র একটা গ্যাস বোম ফাটিয়ে দেওয়া হলো যে দেখো আমি ডাটা এন্ট্রি অপারেটর বা এইভাবে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিচ্ছি। এটা সত্যি কি নেওয়া হবে? কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে গত প্রাইমারি প্যানেলগুলোতে প্রায় 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেমেয়েগুলো চাকরি পেয়েছিল। অপরদিকে এই ডাটা এন্ট্রি বলা হোক বা স্বাস্থ্য দপ্তরে দেখা যাবে 8 লাখ 10 লাখ। আমি আমার জেলার ক্ষেত্রেই বলতে পারি যে আমার জেলাতে অন্ততপক্ষে টাকা না দিয়ে চাকরি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে 8 লাখ 10 লাখ টাকা বিনিময়ে ওই 10,000 12,000 টাকার চাকরি, যেটা স্বাস্থ্য দপ্তর বা ওই ডাটা এন্ট্রি অপারেটর, তাও কন্ট্রাকচুয়াল বেসিস, ভাবতে পারেন। অপরদিকে যদি ভাবা যায় করোনা বা কোভিড প্যান্ডেমিকের সময় কত ছেলে মেয়েদেরকে স্বাস্থ্য দপ্তরে নিয়েছিল, ওই 15,000 টাকা একটা স্যালারি দিয়েছিল যে করোনার সময় তাদেরকে নেওয়া, যাতে কাজটা গুছিয়ে নেওয়া। কারণ অ্যাকচুয়ালি সরকারি অফিসেগুলোতে স্টাফ নেই, তো সরকারি অফিসে চালাতে হবে দায় সারাভাবে হলে, তো তার জন্য কর্মচারী নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেহেতু সেটা কন্ট্রাকচুয়াল ছিল, তাদেরকে আবার হাঁটিয়ে দেওয়া। তো দেখুন এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছে। এবং অন্য টেট ইত্যাদি যারা ধর্ণা দিচ্ছেন তাদের কাছে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা করব, এই ইলেকশন হয়ে যাক, তারপরে ইলেকশন হয়ে যাক, ইলেকশনের পর ইলেকশন যাতে কিছুই করেন। এটা আবার নতুন একটা ফন্দি ফিকির চলছে, এই বলে একটু ঠান্ডা করার চেষ্টা চলছে। সরকারের হাতে টাকা নেই, বেতন দিতে পারছে না, ডিএ দিতে পারছে না, হয়তো কয়েক মাস পরে সরকারি কর্মচারীদের বেতনও জুটবে না, আবার নতুন নিয়োগ করবেন কি করে? যদি করতে হতো তাহলে সেই 10-12 সাল থেকে যারা ওখানে ধর্ণা দিচ্ছেন, এবং স্কুলে তো টিচার নেই, সেটা আগে করা উচিত যাতে স্কুল চলে, আমাদের ভবিষ্যৎ ঠিক হয়। তো সবই খালি ধাপ্পাবাজি দিয়ে চলছে, এটা নতুন একটা ধাপ্পা শুরু করেছে। দিলীপবাবু, কিন্তু এক ঝাঁক নিয়োগের কথাও তো তারা বলছেন, সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেটা হতে পারে খাদ্য এবং স্বাস্থ্য দপ্তরে শুধু, কিন্তু এটাও তো একটা সদর্থক তাদের কাজ বলেই মনে হচ্ছে। যেই দপ্তরে হোক সরকার তো বেতনটা দেবে। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আমাকে জিজ্ঞেস না করবেন না, তাও অনেক জায়গায় নিয়োগ হয়ে গেছে, এখন টাকা দিতে পারছেন। একাধিক দপ্তরে পুলিশ কম আছে, থানা কম, থানায় পুলিশ নাই আমরা জানি। পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পরে তাদেরকে জয়েন করানো হচ্ছে না, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাস্তায় মিছিল করেছেন। তার মানে কি সরকারের কাছে টাকা নেই, তাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে তাদের জয়েন করাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছেন। একাধিক দপ্তরে এরকম হয়েছে। আবার নতুন করে এই ধরনের হয়তো এই দপ্তরে তো পরীক্ষা হবে, রেজাল্ট হবে, আর নিয়োগ হবে না। আবার কিছু নতুন চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছেন এরকম লোকেরা আবার ধর্ণা প্রদর্শন করতেই থাকবেন। এটা বিভিন্ন দপ্তরে এই ঘটনাই চলছে। শুনলেন,
রাজ্যের বিরোধী একজন নেতা যিনি দিলীপ ঘোষ, তিনি জানাচ্ছেন যে এগুলো সম্পূর্ণটা একটা ধাপ্পাবাজির মাধ্যমে চলছে। কারণ মূলত ওই যে বললাম যে যেটা যখন ভোট আসে, ভোটের আগে বলা হয় যে ডবল ডবল চাকরি দেওয়া হবে, কিন্তু যখন ভোট চলে যায় তখন আর চাকরির কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। অপরদিকে যদি ভাবা হয় যে যখন এসএসসি হয়েছে, ভোটের আগে এসেছিল যে হ্যাঁ যে আমি নিয়োগ করব, আমরা নিয়োগ করব, কিন্তু যখন তারপর ভোট চলে গেল আর ওই দিক থেকে যে কথা দিয়েছিলেন সেই কথাগুলো আর তার কোনো ভিত্তি থাকলো না। অপরদিকে এটাও বলা হচ্ছে যে একসময় এই কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে দেখো বাবা, যে ক্ষেত্রে শ্রীলঙ্কায় এত ক্রাইসিস দেখা যাচ্ছে, আমাদের রাজ্যেও ঋণের বোঝা দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আমরাও সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবো কিনা তা ব্যাপারে সন্দেহ আছে। সুতরাং স্বাভাবিক যে কিছুদিন পর দেখা যাবে রাজ্যের সরকারি কর্মচারীরা তারা বেতন পাবে কিনা সন্দেহ রয়েছে, তাদেরকে ডিএ দিতে পারছে না এই রাজ্য সরকার, সেক্ষেত্রে কি করে নতুন প্যানেল তৈরি করবে, নতুন কর্মচারীদের চাকরি দেবে? অর্থাৎ এটাও এক ধরনের বলতে পারো ধাপ্পাবাজি। আর যদিও দেয় সেটা উন্নত কিছু টাকা ঘুষের মাধ্যমে একটা আদান প্রদান হবে, আবার হয়তো চাকরি দেবে বা আবার হয়তো গন্ডগোল হবে, আবার কেস হবে। আলটিমেটলি চাকরিটাকে কোথাও যেন রাজ্যে বেকার সমস্যাটাকে বাড়িয়ে তোলার একটা চক্রান্ত চলছে এই সরকারের তরফ থেকে। অপরদিকে আজকের এই বিবৃতির পর মানস গুমটা, চিকিৎসক সংগঠনের নেতা, তিনি কি জানিয়েছেন আমরা শুনবো, তারপরে আলোচনা আসছি। হ্যাঁ। চুক্তিভিত্তিক নিয়োগে আমাদের আপত্তি আছে। প্রথম কথা যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় সমস্ত ক্যাটাগরিতেই 50% মানে 50% উপর বিভিন্ন রকম পদ খালি আছে। ফলে নিয়োগ হলে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই নিয়োগগুলো অবশ্যই যে স্থায়ী পদ হতে হবে। ওই চুক্তিভিত্তিক কিছু টাকা ধরিয়ে দিয়ে আমি কাজ করিয়ে নিলাম, এটাকে আমরা সমর্থন করি না। আমরা নতুন নিয়োগকে স্বাগত জানাতে পারি, কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগকে স্বাগত জানাতে পারছি না। এটা গেল এক। আর দুই হচ্ছে যে শুধু নিয়োগ করলেই তো হবে না। আমাদের এখন যা পরিস্থিতি, আমার ওষুধ পাওয়া যাচ্ছে না, সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, কেমোথেরাপির ওষুধ পাওয়া যাচ্ছে না, বহু জায়গায় অপারেশন এবং চিকিৎসা বন্ধ হয়ে থাকছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে, বিশেষ করে স্টেন এবং ওই ইমপ্ল্যান্ট যেগুলো আছে সেগুলো। ফলে একই সঙ্গে নিয়োগ যেমন জরুরি, তেমন চিকিৎসার জন্য যে পরিকাঠামো, তার যে ওষুধ, তার যে সরঞ্জাম দরকার, সেটারও নিরবিচ্ছিন্ন সরবরাহ হচ্ছে জরুরি। আর তৃতীয় হচ্ছে যে নিয়োগই হবে, আমরা দেখতে পাচ্ছি কোভিডের সময় একটা বিপুল সংখ্যক লোক চুক্তিতে নিয়োগ হয়েছিল, তাদের সব চাকরিটা খেয়ে নেওয়া হয়েছে, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ফলে চুক্তিভিত্তিক নিয়োগ এবং তাদের ভবিষ্যৎ ইত্যাদি, এই ব্যাপারটাতে আমাদের আপত্তি আছে। নিয়োগে যদি নিয়োগ করেই হয় অবশ্যই সেটা স্থায়ী নিয়োগ হতে হবে এবং সেটাই আমাদের দাবি, এবং সেই নিয়োগ হলে আমরা অবশ্যই ওয়েলকাম করবো বা স্বাগত জানাবো। শুনলেন মানস গুমটার বক্তব্য, যিনি চিকিৎসক সংগঠনের নেতা। তার বক্তব্য অনুযায়ী আপনারা শুনতে পেলেন যে তাদের ক্ষেত্রে তারা এই নিয়োগের বিরোধিতা নয়, বিরোধিতা করছে না, কিন্তু তাদের বক্তব্য যে এই চুক্তিভিত্তিক জিনিসটা বন্ধ হোক। কারণ অপরদিকে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার পরেও দেখা গেছে যে ক্ষেত্রে করোনা প্যান্ডেমিকের সময় অনেককেই এই চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল, পরবর্তীকালে তাদের চাকরিটা খেয়ে নেওয়া হয়েছে। অপরদিকে এও বলা আছে যে ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ তো হয়ে গেল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, বিশেষ করে হসপিটালগুলোতে ঔষধ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি করা যাবে, যেখানে কেমোথেরাপির মেডিসিন নেই বা অন্যান্য ঔষধগুলো নেই? সত্যি কথা বলতে এটাই বাস্তব যে রাজ্য বর্তমান যে দপ্তরগুলো রয়েছে, মানে সব দপ্তরে যদি ধরা হয় 50%-এর উপরে সিট ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ শুধুমাত্র স্বাস্থ্য নয়, স্বাস্থ্য, শিক্ষা বা যা কিছুই ধরো, ম্যাক্সিমাম অফিসগুলোতে 50% কর্মচারীরা চাকরি করছে, 50% ভ্যাকেন্সি পড়ে রয়েছে। কারণ কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে না। কেন নিয়োগ করা হচ্ছে না? রাজ্যের যে স্বাস্থ্য ভাণ্ডার, অর্থাৎ ভাঁড়ারে লক্ষ্মী নেই, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারটা শূন্য হয়ে গেছে। তো কি করে নিয়োগ করবে? কারণ রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বেতন দিতে পারছে না। তো সেই জন্য তারা কি করছে, এই নিয়োগটাকে বন্ধ করে দিয়েছে, নিয়োগ প্রসেসটাকেই বন্ধ করে দিয়েছে। আর যে কটা নিয়োগ হচ্ছে সেটা চুক্তিভিত্তিক, করাপশনের মাধ্যমে, তাও কেস কাচারি হয়ে বন্ধ পড়ে থাকছে। অ্যাকচুয়ালি বলা হতো যে সত্যি একটা জিনিস ভাবুন, যে এই মাননীয়াকে মুখ্যমন্ত্রী করে এনেছিলেন বাংলার মানুষ, বাংলার যুব সমাজ। এই মাননীয়াকে ভাবতে অনুরোধ করব যে আপনার তো কোনো ক্ষতি করেন এই যুব সমাজ, সুতরাং মাননীয়া এই যুব সমাজের জন্য একটু ভাবুন। বলা হয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আপনার এই ভাষণ, এই বক্তব্য, এই প্রতিশ্রুতিতে যুব সমাজের কাছে কিচ্ছু এসে যায় না। তারা শুধু চায় একটু নুন, একটু ভাত। অর্থাৎ আপনার কাছে এগুলো অনেক বড় কিছু হতে পারে,
কিন্তু যুব সমাজ যে কাছে আজকের যে বাংলা, সেটা পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ ঝলসানো রুটির মতোই আজকের এই বাংলাকে তাদের কাছে মনে হয়। এক সময় বলা হতো যে কালিদাসের একটা বক্তব্য ছিল যে অন্ন চিন্তা চমৎকার, অর্থাৎ অন্ন চিন্তাটা সব থেকে বড় চিন্তা। কালিদাস একদিন বিক্রমাদিত্যের সভায় যাবেন, এমন সময় তার সহধর্মিণী তাকে বলেন যে অদ্যগৃহে তণ্ডুলং নাস্তি, অর্থাৎ আজ ঘরে চাল নেই। কালিদাস সভা গেলেন এবং তিনি হেরে গেলেন। অর্থাৎ যখন মানুষের পেটে খিদে থাকে, তখন তার মুখ থেকে বড় বড় ডায়লগ, বড় বড় আবেগ, কবিতা, ইমোশনাল এগুলো আসে না। সুতরাং যেক্ষেত্রে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো ভাড়ার পূর্ণ, তার তো কোনো অভাব নেই। তাকে যারা এই বাংলার মানুষরা মুখ্যমন্ত্রী বানিয়েছে, তার তো চারিদিকে পাহারা, Z+ সিকিউরিটি, তার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব নেই। কিন্তু যারা তাকে মুখ্যমন্ত্রী বানালো, এই রাজ্যের যুব সমাজ আজ অন্নহীন, বস্ত্রহীন, অনেকে বাসস্থানহীন। বলা হচ্ছে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। অর্থাৎ আজকের যুব সমাজের কাছে যদি ভাবা যায়, আজকে বাংলার পরিপ্রেক্ষিতে এটা সত্যি খুব একদম অ্যাকুরেটভাবে যদি বক্তব্য বলা হয়, সেটা হচ্ছে আজকের বাংলার যুব সমাজ চায় না স্বরাজ, চায় না, তারা নেতা হতে চায় না, তারা পদ চায় না, তারা কি চায়? চায় দুটো ভাত একটু নুন। অর্থাৎ আজকের পশ্চিম বাংলার যুব সমাজের কাছে ভাত আর নুনটা খুব গুরুত্বপূর্ণ। তারা একটু ভাত একটু নুনের জন্য আজ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে। সে SSC হোক, SLSC হোক, বা গ্রুপ ডি কর্মচারী হোক, সবাই, বা কন্ট্রাকচুয়াল জব হোক, তারা শুধুমাত্র একটু ভাত আর নুনের জন্য এই সরকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। বিবেকানন্দ বলেছিল যে খালি পেটে ধর্ম হয় না। সত্যি, যে খালি পেটে থাকে সেই বোঝে তার মর্ম। সুতরাং এই রাজ্য সরকারকে এটা বুঝতে হবে যে যুব সমাজের কথাটা আগে ভাবা দরকার। শুধুমাত্র ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের যুব সমাজকে আটকে রাখা যাবে না। কারণ তারা না চায় মুখ্যমন্ত্রীর পদ, তারা না চায় কোনো মন্ত্রী পদ, না চায় তারা MLA হতে, না চায় তারা MP হতে। আজকের বাংলার যুব সমাজ শুধুমাত্র একটু নুন আর একটু ভাতের জন্য তারা দিনকে দিন আন্দোলন করে যাচ্ছে। আর আমারও মনে হয় এই রাজ্যের সরকারকে সব কিছু শুধুমাত্র এই ভাতা দিয়ে রাজ্যটাকে শেষ করে দেওয়াটা আর হবে না। রাজ্য সরকারকে এটা বুঝতে হবে যে এই ভাতা দিয়ে হয়তো তারা তাদের পরিতৃপ্তি করছে, অর্থাৎ রাজ্যের মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীর তাদের তৃপ্তি হচ্ছে, তারা ভোট পাচ্ছে, তাদের ভোট বাক্সে ভোট সঞ্চিত হচ্ছে, তারা একের পর এক ভোটে জিতছে, অর্থাৎ তাদের তৃপ্তি হচ্ছে, তারা পরিপূর্ণ হচ্ছে। কিন্তু এইভাবে ভাতার রাজ্যটাকে সৃষ্টি করে, রাজ্যে শুধু ভাতা আর ভাতা, এই ভাতার সৃষ্টি করে এই রাজ্যটাকে, এই রাজ্যবাসীকে, এই রাজ্যের যুব সমাজকে নষ্ট করে দেওয়াটা ঠিক হচ্ছে না। তাই আমি মাননীয়ার কাছে অনুরোধ করব যে অনেক করেছেন মাননীয়া, এই রাজ্যের এবার একটু যুব সমাজের দিকে লক্ষ্য করুন, এই যুব সমাজের কথা ভাবুন। আপনার তো পেট পরিতৃপ্ত, আপনার তো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব নেই, কিন্তু রাজ্যের যুব সমাজ যারা ক্ষুধার বুক যাদের কাঁদছে, যাদের ক্ষুধায় পেট কামড়াচ্ছে, তাদের কথা একবার ভাবুন। তাই কবির ভাষায় এটাই বলতে হয়, আমাদের রাজ্যের যুব সমাজ শুধু চায় অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। এই রাজ্যের যুব সমাজের একটাই বক্তব্য হওয়া উচিত, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। ধন্যবাদ।